নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের নিয়ে যাব ব্যাঙ্গালোর বা বেঙ্গালুরু, যা দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের দক্ষিণ পূর্ব দিকে সমুদ্র সমতল থেকে 900 মিটার উচ্চতায় অবস্থিত। দুর্গাপুর থেকে আমরা কিভাবে যাচ্ছি সেটা দেখুন। দুর্গাপুর থেকে ফ্লাইট স্টার্ট হয়ে গেছে। কাজী নজরুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা ফ্লাইট ধরবো এবং সেটাতে করে আমরা যাব ব্যাঙ্গালোর। আমার ফ্লাইট ছিল দুপুর 1:50-এ। দুর্গাপুর এয়ারপোর্টের ভিতরের অংশের দৃশ্য আপনাকে দেখাচ্ছি। এই এয়ারপোর্টটি কিছু সময় আগেই নির্মাণ করা হয়েছে। খুব ছোট্ট এই এয়ারপোর্ট, কিন্তু কি সুন্দরভাবে সাজানো দেখুন। সবাই আমরা ওয়েট করছি। একটি ব্যক্তিগত কাজে আমাকে ব্যাঙ্গালোর যেতে হয়েছিল। মাত্র 2-3 দিনের ট্যুর ছিল, সেটাতেই যেখানে ঘুরেছি সেটা আপনাদের দেখাবো। আপাতত আমরা চলেছি ব্যাঙ্গালোর। চেক ইন করার পর আমরা এখানে ওয়েট করছিলাম। বোর্ডিং টাইম হয়ে যাওয়ায় এবারে ফ্লাইটে উঠতে হবে। আমি বাসটা না নিয়ে একটু হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম চারপাশটা দেখার জন্য। সেই জায়গাটা আপনাদেরকেও দেখাচ্ছি। এরপরে বোর্ডিং করলাম। সুন্দর এই ফ্লাইট, খুবই বড়। দুর্গাপুর থেকে এত বড় একটি ফ্লাইট দেওয়া হয়েছে এবং সবথেকে অদ্ভুত ব্যাপার, এত বড় ফ্লাইটটির বেশিরভাগ সিটই কিন্তু ভর্তি ছিল। আমি ফেরার ভিডিও এর মধ্যে দিয়েছি, তখন দেখতে পারবেন তাতে সংখ্যা ছিল আরও বেশি। ভিতর থেকে বাইরের দৃশ্যটা দেখুন। ফ্লাইটের ভিতরেই 2টি ওয়াশরুম রয়েছে, সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে সেই ওয়াশরুম। ছোট ওয়াশরুম, কিন্তু যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। দুর্ভাগ্যজনকভাবে আজকের ফ্লাইটটি 1.5 ঘন্টা লেট ছিল। সেই জন্য আমাদের কিছু টিফিন প্রোভাইড করা হয়েছিল। সেই টিফিনটা খুলে আপনাদের দেখাচ্ছি কি কি জিনিস প্রোভাইড করা হয়েছে। বেশ ভালো টিফিন ছিল। খিদে পেয়েছিল, সেই মুহূর্তে এরকম একটা টিফিন মন ভালো করে দেয়। দীর্ঘ প্রায় 90 মিনিট অপেক্ষা করার পর ধীরে ধীরে ফ্লাইটটি ছাড়ে। আমাদের পৌঁছতেও অনেকটা লেট হয়েছিল, কিন্তু সেই যে জার্নি, সেই সুন্দর জার্নি আপনাদের দেখাচ্ছি। যখন দুর্গাপুর থেকে ফ্লাইট উপরে যাচ্ছে, তখন চারপাশটা কীভাবে মুহুর্মুহু বদলে যাচ্ছে সেই অংশটা আপনাদের দেখাচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, দুর্গাপুর এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরতে গেলে আপনারা গাড়ি করেই এয়ারপোর্ট অবধি আসবেন। এটা বেশ কিছুটা ইন্টিরিয়ারে অবস্থিত, তাই সরাসরি এখানে বাস বা অন্যান্য ব্যবস্থা খুব একটা নেই। যাই হোক, আমরা ব্যাঙ্গালোর চলেছি। সেই ব্যাঙ্গালোর যাওয়ার পথে যে দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠছে, তাই আপনাদের কাছে তুলে ধরছি। এটা দেখতে দেখতে একটা কথা মাথায় এলো, আমরা যত উপরে উঠতে থাকি কাছের জিনিসগুলো বোধহয় অনেক ছোট হয়ে যায়। দেখুন, সেভাবে এই শহরটা কত ছোট দেখাচ্ছে, যেন একটা মুঠোর মধ্যে সবটাই আটকে যাবে। আরও কিছুক্ষণ পরেই আমাদের জন্য এসেছিল এই হেলথ ড্রিঙ্ক। এটাও বেশ ভালোই ছিল, আপনাদের দেখাচ্ছি সেটা।
সচরাচর এখানে খাবার কিন্তু দেওয়া হয় না। আজকে বোধহয় ফ্লাইট লেটের জন্য এনারা আমাদের জন্য এক্সট্রা কিছু জিনিস প্রোভাইড করেছেন। আমরা এখন মেঘের কোলে, কি সুন্দর দৃশ্য একবার দেখুন। বেশ কিছুক্ষণ আগে বিকেল হয়ে গিয়েছে, তবুও রোদের তেজটা দেখুন। এর অন্যতম কারণ ব্যাঙ্গালোর কিন্তু আমাদের দুর্গাপুরের থেকে অনেকখানি উপরে অবস্থিত। আমাদের ফ্লাইট এবার ব্যাঙ্গালোর এয়ারপোর্টে রয়েছে। ধীরে ধীরে আমরা নামার পথে অগ্রসর হব। এখান থেকে নেমেই এয়ারপোর্ট বাসে করে আমরা এয়ারপোর্টে বাইরের দিকে রওনা দিয়েছিলাম। এই বাসে করে আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। এখান দিয়ে বেরিয়ে আমরা গিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যে। এখানে একটা খুব সুন্দর সিস্টেম আছে। আপনি যদি ওলা বুক করেন, বুক করার পরে নির্ধারিত স্থানে গিয়ে যে কোনো গাড়ি, ওলার যে গাড়িগুলি থাকে, যে কোনো গাড়িতে আপনি উঠবেন এবং সেখানে আপনার ওটিপি দিলেই কিন্তু সেটি চালু হয়ে যাবে। খুবই সুন্দর সিস্টেম। যে আগে দাঁড়াবে সে সেই মতো গাড়ি পাবে। আমরা এই গাড়ি করে আমার এক দাদার বাড়িতে গিয়েছিলাম। আজকে সেখানেই ছিলাম। যেহেতু কোনো হোটেলে আমরা ছিলাম না, সেই জন্য রুমের ভিডিও বা হোটেলের ভিডিও এখানে দেখাতে পাচ্ছি না। সন্ধ্যে ব্যাঙ্গালোর বেশ ঠান্ডা, বেশ আরামদায়ক। আমাদের ওখানের মতো কিন্তু এতটা গরম নয়। অথচ সকালবেলা এই ব্যাঙ্গালোরে আপনারা যথেষ্ট গরম অনুভব করবেন, কিন্তু যত সন্ধে হতে থাকবে, যত রাত হতে থাকবে, সমস্ত ওয়েদারটাই হঠাৎ করে যেন পাল্টে যায়। আমরা রয়েছি সেই ব্যাঙ্গালোরে। তথ্য প্রযুক্তি শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র এই ব্যাঙ্গালোর। দেশের অন্যান্য রাজ্য থেকে প্রচুর মানুষ এখানে আসেন। যে অ্যাপার্টমেন্টে ছিলাম সেখানে দেওয়া হচ্ছিল মোহাব্বত কা শরবত, সেটা খেয়েই প্রবেশ করলাম। পরের দিন সকালে নিজের কাজ মিটিয়ে যেখানে যাচ্ছিলাম সেটা হলো আর্ট অফ লিভিং ব্যাঙ্গালোর আশ্রম। গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজির আশ্রম এই আর্ট অফ লিভিং ব্যাঙ্গালোর আশ্রম, মূল আশ্রম এটি। সেই পথে আমি চলেছি। প্রবেশ করছি আর্ট অফ লিভিং আশ্রমে। বহু বছরের ইচ্ছা ছিল আমার এই আশ্রমে আসার, কিন্তু কোনোভাবেই সুযোগ হয়ে উঠছিল না। এবারে ব্যাঙ্গালোর আসায় এবং কাজের ফাঁকে সময় বের করতে পারায় চলে এসেছি গুরুদেবের আশ্রমে। মূল আশ্রমে প্রবেশ করে গিয়েছি। ঢুকেই যেটা দেখতে পাবেন আপনারা সেটা হলো এই পার্কিংয়ের মধ্যে আপনারা গাড়ি রাখতে পারেন। বড় গাড়ি, ছোট গাড়ি সবই রাখার ব্যবস্থা রয়েছে। এই দেখুন, এখান থেকে বিভিন্ন বাস বা শাটল সার্ভিস আছে যার মাধ্যমে আপনারা আশ্রম ঘুরে দেখতে পারেন। সেটা আপনাদের দেখাচ্ছি। এখানের বিভিন্ন জায়গায় ফ্রেশ জুসের কাউন্টার রয়েছে। তো ঢুকেই আমি একটু জুস খেয়েছিলাম, মিক্সড ফ্রুট জুস খেয়েছিলাম। এখানে চার্জ লেগেছিল 60 টাকা। অপূর্ব খেতে। দেখুন, আপনাদের দেখাচ্ছি আশ্রমের বিভিন্ন অংশ। এরপরে যেটা দেখাবো তা হলো বিশালাক্ষী মণ্ডপ। অপূর্ব এই মণ্ডপ। এখনও সূর্যের আলো রয়েছে, সেই অবস্থায় বিশালাক্ষী মণ্ডপ আপনাদের দেখাচ্ছি। অন্ধকারে এই স্থান কেমন লাগে পরবর্তীতে সেটাও দেখাবো। অপূর্ব এই জায়গা। বিশালাক্ষী মণ্ডপের ভিতরের অংশ আপনাদের দেখাবো। ধীরে ধীরে প্রবেশ করব বিশালাক্ষী মণ্ডপে। তার আগে চারপাশটা দেখে নিন, কি সুন্দর পরিবেশ। মাঝে মাঝে গুরুদেব এখানেও বসেন এই উপরের অংশটিতে। আপনারা ভিডিওতে হয়তো অনেক সময় দেখে থাকবেন। ধীরে ধীরে প্রবেশ করছি বিশালাক্ষী মণ্ডপে। শ্রী শ্রী রবিশঙ্করজি, যিনি হচ্ছেন ভারতের একজন আধ্যাত্মিক নেতা, 13ই মে 1956 সালে তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন।
খানাখন্দে ভরপুর এই স্থানকে তিনি এরূপ সুন্দর একটি আশ্রমে রূপান্তরিত করেছেন। আপনাদের দেখাচ্ছি বিশালাক্ষী মণ্ডপ। অজস্র মানুষ এখানে একসাথে বসতে পারেন। গান, জ্ঞান, সেবা, মেডিটেশন এই সব কিছুর মাধ্যমে নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য এই আশ্রম একেবারে সঠিক জায়গা। আপনাদের দেখাচ্ছি সে বিশালাক্ষী মণ্ডপ। অনেকেই এখানে বসে মেডিটেশন করছিলেন। কিছুক্ষণ এই স্থানে বসলাম, এক অদ্ভুত আনন্দে মন প্রাণ যেন ভরে উঠল। আমার পৌঁছতে দেরি হওয়ায় শাটল বাস সার্ভিস ছিল না, কিন্তু এই গাড়িতে করে আমরা যাচ্ছি সোমনাথ জ্যোতির্লিঙ্গের অংশ দর্শন করার জন্য। এই জ্যোতির্লিঙ্গটি আলাউদ্দিন খিলজি দ্বারা আক্রমণ হওয়ার পরে কয়েকটি টুকরো ভাগ করে রাখা হয়। আজ বহু বছর পর এই লিঙ্গটি আবার পাওয়া গিয়েছে এবং শঙ্করাচার্য সেটি গুরুজির হাতে দিয়েছেন এবং সেইখানেই আমরা চলেছি। দেখুন, সোমনাথ জ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করব, সেই অংশে আমরা পৌঁছে গিয়েছি। অপূর্ব অপূর্ব স্থান এবং এই জ্যোতির্লিঙ্গটি খুব শীঘ্রই হয়তো আবার সোমনাথ মন্দিরেই প্রতিষ্ঠিত হবে। এই হলো সেই জ্যোতির্লিঙ্গটি। আশ্রমের বিভিন্ন অংশ আপনাদের দেখাচ্ছি। খুবই কম সময়ে আমি আশ্রমে ছিলাম, তাই পুরো আশ্রম ঘুরে দেখতে পারিনি। তবুও যতটুকু ঘুরে দেখা সম্ভব হয়েছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে স্থানটাতে যাচ্ছি, এখানে কিন্তু গুরুদেব বহু সময়ই বসেন এবং চারপাশে ভক্তরা বসেন। এখন এই স্থানটি ফাঁকা রয়েছে, কিন্তু অনুষ্ঠানের সময় বিপুল জনসমাগম হয় এবং এই পুরো স্থান ভর্তি হয়ে যায়। ধীরে ধীরে সন্ধ্যা নামছে আর বিশালাক্ষী মণ্ডপের রূপ যেন পরিবর্তিত হয়ে চলেছে। অপূর্ব সুন্দর এই স্থানে আসতে পেরে নিজেকে ধন্য মনে হলো। আমি রয়েছি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টার বা আর্ট অফ লিভিং ব্যাঙ্গালোর আশ্রমে। আশেপাশে ঘুরতে ঘুরতেই খিদে পেয়ে গেল। আবার একটি কাউন্টার থেকে এটা সংগ্রহ করলাম। অপূর্ব খেতে। আশ্রমের খাবার এত ফ্রেশ এবং এত সুন্দরভাবে তৈরি হয় যে কি বলবো। তারপরে নিয়েছিলাম স্পেশাল হার্বাল টি। এরকম সুন্দর কাচের কাপ প্লেটে পরিবেশন করা হয়েছিল। এই জায়গাতে কি কি পাওয়া যাচ্ছে চলুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। এখানে কৃত্রিমভাবে নির্মিত বহু বন রয়েছে। এই যে স্থানটি রয়েছে এটির নাম হচ্ছে গুরু পাদুকা বনম। দেখুন, সুন্দর এই স্থান গুরু পাদুকা বনম। আবার সন্ধেবেলাতেও এখানে আসব। তার আগে এই স্থানটি একটু আপনাদের দেখিয়ে দিই। এখানে বাচ্চারা খেলাধুলা করছে আর এখানে রয়েছে এই ফোয়ারা। প্রচুর মানুষ এখানে বসে রয়েছেন শান্তিতে কিছু সময় কাটানোর জন্য। অপূর্ব এই স্থান। এরপরে কিছু সময়ের জন্য সৎসঙ্গে যোগ দিয়েছিলাম। বিশালাক্ষী মণ্ডপে
এই সৎসঙ্গ অনুষ্ঠিত হচ্ছে। প্রচুর মানুষ এখানে প্রতিনিয়ত আসেন এই সৎসঙ্গের জন্য। ধীরে ধীরে ভিড় বাড়ছে, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারিনি, আমাকে বেরোতে হতো। তাই সৎসঙ্গ মাঝপথে ছেড়েই আমাকে বেরিয়ে যেতে হলো। কিন্তু যাওয়ার পথে যা যা দেখলাম সেটা একবার দেখিয়ে দিই। গুরু পাদুকা বনম আপনাদের দেখিয়েছিলাম, তার সন্ধ্যের দৃশ্যটা দেখুন, কি সুন্দরভাবে সেজে উঠেছে চারপাশ। আশ্রম থেকে এবার যাওয়ার পালা। যাওয়ার পথেই বেশ কিছু দোকান চোখে পড়ছিল এবং খিদেও পেয়েছিল, তাই এখানে কিছু খাবার খেলাম। সেই দোকানটি আপনাদের দেখাচ্ছি। আমি নিয়েছিলাম ভেজ বার্গার। সেই ভেজ বার্গারটি এখানে খেলাম, বেশ ভালোই লেগেছিল। তারপরে খেয়েছিলাম সমোসা চাট। এটা কিন্তু অপূর্ব ছিল। এই দামে এত সুন্দর খাবার সত্যি জাস্ট ভাবা যায় না। আশ্রমের বেশিরভাগ অংশই ঘুরতে পারলাম না, কিন্তু এই অপ্রাপ্তি মনে রেখেই আজকের মতো আশ্রম ট্যুর এখানেই শেষ করলাম। পরের দিন সকালে আমাদের ফেরার পালা। ফিরছি আবার দুর্গাপুর। আপনাদের দেখাচ্ছি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। অনেক বড় এই এয়ারপোর্টটি, খুব সুন্দরভাবে সাজানো। ফেরার পথেও ছিল ইন্ডিগোর বিমান, সেই বিমানে করেই কিন্তু আমরা ফিরব। টাইমিং ছিল 10:40। প্রবেশ করছি আমাদের বিমানে। আপনাদের দেখাচ্ছি সেই বিমানটি। ফ্লাইটের বেশিরভাগ সিট ছিল কিন্তু ফুল, মাত্র 1-2টি সিট হয়তো ফাঁকা ছিল। সুদৃশ্য এই ফ্লাইটে করে আমি দুর্গাপুর ফিরছি। আজকে কিন্তু ফ্লাইট একটুও লেট করেনি। আগের দিন যেমন 1.5 ঘন্টা দেরিতে ছেড়েছিল, আজ ছেড়েছিল টাইমে এবং 5 মিনিট আগে পৌঁছিয়ে দিয়েছিল। ব্যাঙ্গালোর থেকে দুর্গাপুর যাওয়ার এবং দুর্গাপুর থেকে ব্যাঙ্গালোর যাওয়ার একটি মাত্র করেই কিন্তু ফ্লাইট আছে। যাওয়ার ফ্লাইটটা আপনাদের দেখিয়েছিলাম, এটা হচ্ছে ফেরার ফ্লাইট। আমি নেমে গিয়েছি দুর্গাপুর এয়ারপোর্টে। দুর্গাপুর এয়ারপোর্ট থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি। আমার গাড়ি বলা ছিল, তাই সেটা করেই ফিরেছিলাম। আপনারা চাইলে এখান থেকেও এয়ারপোর্ট ট্যাক্সি বুক করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওটি কেমন লাগলো জানান, কোনো সাজেশন থাকলে অবশ্যই জানান। আমাদের ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাউথ টু দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।